বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম আমার আরেকটি রান্নার রেসিপি নিয়ে। এটা হচ্ছে কাঁঠালের মাঝে যে অংশটা থাকে না, অনেকে বোতা বলে, তো যাই হোক, যে যাই বলুক, নাম যাই হোক, এটা কাঁঠালের মাঝের অংশ। এটা আমি সকালে কাঁঠাল ছাড়িয়ে একটু ড্রাই হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, যেহেতু এগুলোতে অনেক আঠা হয়। একটু ড্রাই হওয়ার পর আমি এটা দিয়ে রান্না শুরু করব। আমি এই পিলার দিয়ে এটাকে পিল করে নেব এবং ছুরির সাহায্যে এটা ছোটো ছোটো করে পিস করে এই হাঁড়িতে তুলে নেব। চলুন করা যাক। আমি কাঁঠালের মাঝের অংশগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এগুলোতে অনেক আঠা থাকে, দেখতেই পাচ্ছেন। আমি কাটার পর ছুরি, পিলার সব কিছুই আমার খুব আঠালো হয়ে গিয়েছিল। সো এই জন্যই আমি কাটাটা দেখাইনি সরাসরি, কারণ এগুলো আমাকে তেল দিয়ে ভালো করে ডলে প্রত্যেকটা জিনিস ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করতে হয়েছে। তো যাই হোক, এবার আমি এগুলোকে ভালো করে ধোবো, ধুয়ে সিদ্ধ করব। আমি ভালো করে 2 থেকে 3 বার এটাকে ধুয়ে ধুয়ে ঝরিয়ে নেব পানি, যেন, যেহেতু কাঁঠালের দেখবেন বাইরের অংশে প্রচুর ময়লা থাকে, আর কাঁঠাল যেহেতু ধোয়া যায় না, প্রচুর ময়লা থাকে, তো আমি ভিতরের অংশটা বারবার একটু ধুয়ে নেব। আমি 2 থেকে 3 বার ধুয়ে নেব। পানি নিয়ে এবার আমি এটাকে সিদ্ধ করতে দেব। পানিটা বেশি হয়ে গেছে, একটু কমিয়ে নিতে হবে, এত পানি উঠবে। আসলে আমি যেহেতু এক হাতে কাজ করি, সো আমার কাজটা করতে একটু কষ্টই হয়। যাই হোক, বিসমিল্লাহ বলে চুলায় দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য হলুদ। হলুদ দেওয়ার কারণে কাঁঠালটা একটু কালো হয়ে গেছে, যেহেতু আমি সকালে কেটে রেখেছিলাম। এটা কিন্তু পাকা কাঁঠালের ভেতরের অংশ, ঠিক আছে। আর একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব, বলক ওঠার জন্য। কাঁঠাল কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, যেহেতু এটা খুব নরম থাকে। কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ এটা সিদ্ধ হয়ে যাবে, তখন আমি পানি ঝরিয়ে দেব। আমি কাঁঠালের মাঝের অংশগুলো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, এটা এখনো গরম আছে। তারপর আমি চেষ্টা করেছি একটু ঠান্ডা করে নিতে। যাই হোক, এবার যেটা আমি করব সেটা হচ্ছে এটাকে ভালো করে পানির নিচে রেখে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন, এটা চাপ দিলে ভেঙে যাচ্ছে, সফট, এই যে সফট। এরকম করে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি ধুয়ে নিলাম। ধুয়ে আমি যে কাজটি করব সেটা হচ্ছে এটার পানিগুলো ঝরিয়ে নেব। আমি চেপে চেপে পানিগুলো ফেলে দেব। ফেলে দিয়ে মোটামুটি শুকনো করে কাঁঠালের মাঝের অংশটাকে, টুকরোগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন, আমি টুকরোগুলোকে দুটা করে, একটা দুটা করে করে নিচ্ছি হাতে। এবং এই জন্য আমি একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে তবেই ছেঁকেছি, যেন আমি হাত দিয়ে ধরতে পারি, কারণ গরম অবস্থায় কিন্তু এটা ধরা যাবে না। যাই হোক, এখন যেহেতু কাঁঠালের সিজন, সবার ঘরেই মোটামুটি কাঁঠাল আসবে, তো ফেলে দেওয়া জিনিসটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন। কাঁঠাল তো কাঁচা অবস্থায় খাওয়া যায় রান্না করে, এঁচোড় তো জনপ্রিয় খাবার। আপনি পাকা কাঁঠালের এই বোতাটাও রান্না করে দেখতে পারেন। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ইগনোর করবেন। আর যদি ভালো লাগে রেসিপিটি, একবার ট্রাই করবেন। আমি সবগুলো চিপে নিচ্ছি এভাবে। দেখুন, সব চিপে নেওয়ার পর আমার হাতটা একটা আঠা হয়ে গেছে। সো এটাকে আমার আবার তেল দিয়ে একটু তুলে নিতে হবে। নিয়ে নিয়েছি ছোট একটা আলু, ছোট, বেশি বড় নয়। এই আলুটাকে আমি ছিলে ভাজি যেভাবে করে সেভাবে কুচি করে কেটে নেব। এখন কেটে ধুয়ে নেব। তো যাই হোক, আমি আলুটা ভাজি যেভাবে করে সেভাবে কুচি করে মিহিন করে কেটে নেব, ঝুরি ঝুরি করে যেভাবে কাটে।
আসলে রান্নাটা যার যার নিজের একটা স্টাইল, আর রুচিটা হচ্ছে যার যার মুখের ব্যাপার। এক খাবার সবার কাছে ভালো লাগে না, এক এক খাবার এক একজনের প্রিয় হয়। যাই হোক, আমি এভাবে পুরো আলুটা কুচি করে নেব। এবার আমি যেটা করব সেটা হচ্ছে কাঁঠালের যে সিদ্ধ করে রেখেছিলাম ছোট ছোট কিউব যাই বলি, সেগুলোকে সুতা দিয়ে থেতলে নেব। হালকা করে প্রেস করলেই হবে, মানে জাস্ট থেতলে নেব। দেখতে পাচ্ছেন আমি এভাবে সবগুলো থেতলে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চুলা ধরিয়ে দিলাম, এবার রান্নার পালা। আমি একটা হাঁড়ি দেব চুলায়, প্রয়োজন মাফিক এটার সাইজ, আমার যতটুকু সাইজের প্রয়োজন। দিয়ে দিচ্ছি তেল, তেলটা একটু বেশি দিতে হবে। এই রান্নাটা অনেকটা হয় না গরুর মাংস যেরকম হয় রান্না করার প্রসেসিং, ঠিক ওই রকমই। আমি তেলটা একটু বেশি দেবো কারণ এটা আমি ভাজা ভাজা করব, গরুর মাংস ঝুরা যেরকম হয় আর কি। তো দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা। তেজপাতাটা আমি একটু ছিঁড়ে দিব, ছিঁড়ে দিলাম। এবার আমি একটু নাড়ব, নেড়ে জাস্ট একটু ফ্লেভারটা যেন ঝোলটার মধ্যে আসে। তারপর দিয়ে দেব পেঁয়াজ। আমি অল্পই পেঁয়াজ নিয়েছি কারণ এই রান্নাটা হচ্ছে পেঁয়াজ লাগবে না। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা বুঝে দিতে হবে, যেহেতু আমি কাঁঠাল সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, ঠিক আছে? ওটা মাথায় রেখে আপনাকে লবণ দিতে হবে। আর এই যে আমার কাঁঠালের থেতলানোর পর এরকম হয়েছে ঝুরি ঝুরি, তারপর আমি হাত দিয়ে একটু ভেঙে নেব, ভেঙে নিচ্ছি যেন একটা ঝুরা 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 মাংস যেরকম হয় ওরকম একটা স্ট্রাকচার যেন এর মধ্যে আসে। সেজন্য গরুর ঝুরা মাংস সেই টাইপের একটা জিনিস, সেরকম করার চেষ্টা করছি। আলু কুচি আছে। এবার আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন করব, হালকা ব্রাউন করব, ব্রাউন করে তারপর মশলা দেবো। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ অলরেডি ব্রাউন হয়ে গেছে, হালকা ব্রাউন। আমি এর চেয়ে বেশি আর ব্রাউন করব না। এই পর্যায়ে পেঁয়াজের যদি পেস্ট দিতে চান, পেঁয়াজ পেস্ট বা পেঁয়াজ বাটা, সেটাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি আজকে পেঁয়াজ বাটা দেব না, আমি শুধু কাটা পেঁয়াজ দিয়েই রান্না করব। কারণ আমি চাচ্ছি যে আমার রান্নাটা একটু ঝরঝরে হোক, পেঁয়াজ দিলে একটা মাখো মাখো ভাব চলে আসবে, যেটা আমি চাচ্ছি না। যাই হোক, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট বা বাটা পরিমাণ মতো। পরিমাণ মতো বলতে আধা চামচ, আধা চামচের মতো, কারণ আমার কাঁঠালের বোতা বা মাঝের অংশ কিন্তু খুব বেশি নয়, তো সেই অনুপাতে আমি মশলা দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা। এটা হচ্ছে আপনার মশলা দানিতে যে চামচটা থাকে, ছোট চামচ, সেই চামচের, হ্যাঁ, মশলা বাটিতে যে ছোট চামচগুলো হয় দেখুন ছোট্ট, সেই চামচের আরও হাফ চামচ, 1.5 চামচ জিরা দিলাম, কারণ আমি আসলে জিরাটা খেতে পছন্দ করি, জিরার ফ্লেভারটা আমার খুব পছন্দ। আমি মিডিয়াম ঝাল করব তাই দিচ্ছি 1.5 চামচ মরিচ, এবং সেই সঙ্গে দেব 1 চামচ হলুদ। হলুদটা আমি খুব বেশি দেব না, কারণ আমি কাঁঠাল সেদ্ধ করার সময় অলরেডি কিছু পরিমাণ হলুদ ওটাতে দিয়েছি, তো কাঁঠাল তো অলরেডি হলুদ হলুদ আছে। তারপরে দিয়ে দেব আমরা ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটাও সেম চামচের আমি 3 চামচ দেব। কারণ আমি ধনিয়াটা বেশি খাই, পছন্দ করি, আমার ফ্যামিলিতে ধনিয়াটা একটু পছন্দ করে, ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া পছন্দ করে, তো এই কারণেই আমি এই মশলাগুলো একটু বেশি দিচ্ছি। এখন আগেও বলেছি রান্না যার যার স্টাইল, যার যার ফ্যামিলিতে যেরকম খেতে চায়, যেরকম কালার পছন্দ করে,
তো আপনি সেই মতে সেইভাবে মশলাটা দিয়ে নেবেন। আর আমার কাছে যতটা কাঁঠালের হয়েছে আপনারটা এর চেয়ে বেশি হতে পারে, এর চেয়ে কমও হতে পারে, কারণ এর তো কোনো মাপ নেই। আমার যখনই রান্নাটায় তেল ভেসে উঠবে, লক্ষ্য করুন কষানো হয়ে গেছে, তেলটা উপর দিকে চলে এসছে, ভেসে উঠেছে, সেই সময় আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেব এবং আলুগুলো নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবং আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য, সেদ্ধ বলতে 80% সেদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যেহেতু খুব চিকন চিকন করে কুচানো, বেশি সময় লাগবে না, আমি 5 মিনিট অপেক্ষা করব। প্রায় 3 মিনিট হয়ে গেছে, আমি এবার একটু নেড়ে দেব, নেড়ে একটু দেখবো, রং দেখে মনে হচ্ছে সিদ্ধ প্রায় হয়ে এসছে। এটার মধ্যে আপনারা চাইলে জিরা মেথি গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি দেবো না, কারণ আমার কাছে ফ্লেভারগুলো ভালো লাগে না বা আমার ফ্যামিলিতে এটা পছন্দ করে না। যাই হোক, আলুটা আরেকটু গলবে, আমি আবার ঢেকে দিচ্ছি। তার আগে আমি একটু ঝোল দিয়ে দেবো, আরেকটু পানি দিয়ে দেবো যেন আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আমি আরও 3 মিনিট পর ঢাকনা খুলে চেক করব। চলে এলাম আরও 3 মিনিট পর, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি এবং দেখবো আলুটার কি অবস্থা। যদিও আলু হ্যাঁ গলে গেছে, তারপর আমি একটু আলু তুলে দেখাচ্ছি। এই যে প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আলু গলে গেছে। তো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠালের বোঁতা বা কাঁঠালের মাঝের অংশটা। রান্নার মশলাটা হচ্ছে আপনার নিজের উপর, আপনার রুচির উপর এবং আপনার ফ্যামিলির পছন্দের উপর আমি মনে করি। কারণ কেউ ঝাল বেশি খায়, কেউ কম খায়, সব ফ্যামিলিতে কিন্তু সব রকম ঝাল বা সব রকম মশলার ফ্লেভারটা অ্যাকসেপ্টেড হয় না। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। কাঁঠালটা তো অলরেডি সেদ্ধ করা আছে, মানে অলরেডি এটা সেদ্ধ করা, তো এটাকে রান্না হওয়ার মতো কিছু নেই। আমার বিষয়টা হচ্ছে আমি শুধু আলুটা এবং কাঁঠালের বোঁতাটা মিলিয়ে নেব এবং কাঁঠালটার বোঁটাটার মধ্যে যেন সম্পূর্ণ মশলাটা মাখো মাখো হয়ে যায় সেটা দেখব। এই কারণে আমি এটা আবার একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে 3 মিনিট অপেক্ষা করব মশলাগুলো ভেতরে ঢোকার জন্য, কাঁঠালের ভেতর ঢোকার জন্য। ঢেকে দিলাম, আমি 3 মিনিট পর এই ঢাকনাটা আবার খুলব। প্রায় 3 মিনিট হয়ে গেছে, তার ফাঁকে আমি আরেকবার এটা উল্টে পাল্টে দিয়েছি। তো আবার দেখুন উল্টে পাল্টে দিচ্ছি, কাঁঠালগুলো হ্যাঁ মিশে গেছে, সব জায়গায় মশলা ঢুকে গেছে। তারপরও আমি আরেকটু রান্না করব। আমি একটু লবণটা দেখব। বিসমিল্লাহ, লবণটা একটু কম আছে, তো আমি আরেকটু লবণ দিয়ে দেব। এবার লবণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটা আলু টেস্ট করে দেখব। হ্যাঁ, আলুটা প্রপার সিদ্ধ হয়ে গেছে। অনেকে ভাবতে পারেন কাঁঠালের বোঁতাটা হয়তো পাকা কাঁঠালের গন্ধ আসবে, মোটেও না, এটার মধ্যে কোনো গন্ধ থাকে না। আর অনেকে বলে যে গরুর মাংসের মতো টেস্ট, আসলে বিষয়টা ওরকমও না, গরুর মাংসের তো গরুর মাংসই, ওটার টেস্ট হবে না। যেটা হবে সেটা হচ্ছে অনেকটা কচুর মতন, আমরা দুধ কচু বা সাদা কচুর গোড়াগুলো হয় না, যেগুলো এনে রান্না করি, অনেকটা ওটার কাছাকাছি একটা টেস্ট এবং এটা থেকে খুব মিষ্টি একটা ফ্লেভার বের হচ্ছে, যেটা আপনারা পাচ্ছেন না, আমি পাচ্ছি। এরপর আমি কিছু কাঁচামরিচ ছেড়ে দিলাম, নেড়ে চেড়ে দেখুন অলরেডি পানি শুকিয়ে গেছে, তলায় লেগে আসছে। তো এখন খুব ভালো করে
ঘুরিয়ে ঘুরিয়ে এক হাতে হাঁড়ি ধরে আরেক হাত দিয়ে নাড়তে হবে। যদিও আমি এক হাতেই করছি, কারণ আমার আরেক হাতে ক্যামেরা ধরা। যারা কচু খেতে ভালোবাসেন তাদের কাছে এটা খুব ভালো লাগবে, এটা বলতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে, এটাতে আপনারা কিন্তু ফ্লেভার দিতে পারেন। শুটকি দিয়ে রান্না করতে পারেন, সেক্ষেত্রে আরেক রকম টেস্ট লাগবে, শুটকির ফ্লেভার আসবে। চিংড়ি দিয়ে রান্না করতে পারেন, সেটাতে আরেক রকম টেস্ট আসবে। তবে খেতে ভালোই লাগে, আর এতে পুষ্টিও আছে। ট্রাই করে দেখতে পারেন। আর যদি ভালো না লাগে রেসিপিটি ইগনোর করবেন, আর যদি ভালো লাগে একটা লাইক দেবেন। যদি আমার রান্নাগুলো আপনাদের পছন্দ হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি এরপর কোনো রান্না ছাড়া মাত্র আপনি তার নোটিফিকেশন পেয়ে যান। এই জন্য বেল আইকনটি দিয়ে দেবেন। দেখুন আমার কিন্তু তেল ভেসে উঠেছে, সুন্দর একটা গ্রান পাচ্ছি আমি। দেখেন তেলগুলো, দেখেছেন তেলগুলো কিন্তু ফুটছে, জানেন তেলগুলো ফুটছে। তো আমি আর ভাজা ভাজা করব না, আমার পানি অলমোস্ট শুকিয়ে গেছে, আমি আর ভাজা ভাজা করব না, আমার রান্না শেষ আলহামদুলিল্লাহ, কমপ্লিট। গরম ভাতের সঙ্গে খেতে বেশ লাগে, ট্রাই করে দেখতে পারেন। আমি চুলা নিভিয়ে দিলাম, এবার আমি অল্প ফাঁক করে রেখে দেব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।